ধ্যানের দেবী, একেবারে বাগদেবী, মানুষকে শিখাতে যায়। হ্যাঁ, যে উপদেশ মানুষকে দেয় সেই উপদেশ আবার নিজে মানে না, মানুষকে বলবে কারোর সাথে কারো কম্পেয়ার করো না। মানুষটা আবার সেই উপদেশের বিশেষ মানুষটা হলাম আমি, আবার নিজে কম্পেয়ারে অন্য সবাইকে জর্জরিত করে দিবে। তো পোষ্য কুকুরের ফ্যামিলির একজন অ্যাডমিশন টেস্ট বিভিন্ন জায়গায় নাকি চান্স পেয়েছে। তো আজকাল চান্সের কি অবস্থা সবাই দেখেছে। বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটির প্রশ্ন থেকে শুরু করে বুয়েটের প্রশ্ন, মেডিকেলের প্রশ্ন, ইনফ্যাক্ট আইএলসের প্রশ্ন, সমস্ত কিছুই কিন্তু আজকাল ফাঁস হয়। তো আমি আর সেই দিকে যাচ্ছি না। আইএলস বলাতে আরেকটা কথা মনে পড়ে গেল, সেটা একটু মাঝখানে ছোট্ট করে বলে নিই। আলোর দিশারিকে আইএলস দেওয়ার জন্য উৎসাহ জুগিয়েছে। হ্যাঁ, আলোর দিশারি নাকি মা বাপকে না জানিয়ে আইএলসের রেজিস্ট্রেশন ফি এগুলো দিয়ে আসছে। আবার আলোর দিশারির মাকে যখন আমি এই কথাটা বলেছি, সে ভেবে বসছে যে আমি টাকার কথা বলছি। হ্যাঁ, যে দিদির থেকে টাকা নিয়ে তো সে কিছু করে না, হয় টাকা তো ওর বাবাই দিয়েছে। হ্যাঁ, মোদ্দা কথা হচ্ছে আলোর দিশারি আইএলস করবে, এত নিজেকে ব্রিলিয়ান্ট মনে করে, কোনো প্রিপারেশন ছাড়া আইএলস দিবে। তো এমন আইএলস দিয়েছে, প্রশ্ন ফাঁসের আইএলস দিয়েছে। এরপরে যখন ডাইনি উড়াল দেওয়ার পর আমার সাথে যখন তার বাপ মা যোগাযোগ করতো, তখন আমি ফোন ধরতাম। তো আমি এরকম অনেক কথা আমার থেকে মানে খুঁটিয়ে জিজ্ঞেস করতো, জানতো, অনেক কিছু বলতো। তো আমিও জিজ্ঞেস করেছিলাম যে ও না আইএলস দিয়েছিল, কি খবর? হ্যাঁ, ও 7.5 পেয়েছে, মানে পোষ্য কুকুরের বউ আইএলসে 7.5 পেয়েছিল, সেটা সে শুনেছে। এবার যেই প্রশ্ন ফাঁসের যে আইএলস এক্সামটা, এটা টোটালি বাতিল হয়ে গেছে। অর্থাৎ আলোর দিশারি যে আইএলস টেস্টটা দিয়েছিল সেটা পুরোপুরিভাবে বাতিল। এটার কোনো রেজাল্টই আসে নাই, হয় নাই। আমাকে বলতেছে 7.5 নাকি পেয়েছে। তোদের তো মিথ্যা বলতে হয় কেন রে? আলোর দিশারির ফ্যামিলি ফ্রড ফ্যামিলি একটা। আমি যেটা বলতে চাই, তো অ্যাডমিশন টেস্টে নানান জায়গায় চান্স পাওয়ার পর তার সাথে কম্পেয়ার করে আমার এই এক কাজিনের মেয়ের কম্পেয়ার করছে, দেখ ওর কি লাখ, কয়টা জায়গায় চান্স পেলো আর ও একটাতেও পেলো না। এই ধরনের কম্প্যারিজন আমি চুপ করে থাকি। কারণ কি, এরকম একটা নিচু মন মানসিকতা, নিচু লেভেলের মহিলাকে আমি আগেও তো বলে দেখেছি, নিজেকে তো শুধরাতে পারে না বা শুধরায় না। তো আমি কিছু বলি না, চুপচাপ শুনি। আবার এই যে এখন বলছি, তখন মানুষের কাছে বলবে দেখ কি করে, এর জন্যই তো ওর সাথে কেউ করে না, মানে কথা বলে না, মিশে না, বা ওর সাথে আমি কিছু শেয়ার করি না। তো প্রয়োজন যখন আমার পড়বে তখন আমি কথা বলবো না? তুই যে আমার বিরুদ্ধে এরকম বানোয়াট মিথ্যা অভিযোগ এনেছিস, তো আমি কি এখন তুই কেমন সেই বিষয়টা সবাইকে আমি জানাবো না? এই একটা মাত্র কম্পারিজন করিস তা তো না। আমার মনে আছে আমার আরেক কাজিনের রিলেটিভ বলা যায়, তাকে নিয়ে একটা কিছু আমি বলছিলাম, জাস্ট ইন জেনারেল টক, স্মল টকের মতো করে। সে আমাকে বলছে হ্যাঁ, এটা যার ব্যাপার, সবার ব্যাপারে আমাদের তোমার কথা না বললেও হবে, নাক না গলালেও হবে। আবার সে উল্টা আমার যে বড় কাজিন, আমার বড়দি, তার বিভিন্ন ননদ ননস্তের বিষয় নিয়ে কত আজে বাজে কথা বলে। কাজিনের দেবরের হার্টের চিকিৎসার টাকা কি কাজিনের হাজবেন্ড দিয়েছে না কে দিয়েছে, এগুলো নিয়ে পর্যন্ত কথা বলতে হয়। ডাইনি এদেরকে বিভিন্ন স্ল্যাং নেই ইউজ করে কথা বলে। আর নিজেকে যখন পোষ্য কুকুরের বউ একটা স্ল্যাং গালি দিল, হ্যাঁ, আমি সত্যিটা বললে সেটা অপপ্রচার হয়ে যায়। তোকে স্ল্যাং বলেনি, সেগুলোর সমস্ত কপি মেসেঞ্জার থেকে প্রিন্ট আউট দিয়ে তুই বের করিসনি, আর চুরি করে সেই ফোনটা ধরিসনি। তোর ভিতরে কোনো নীতি নৈতিকতা আছে কিছু? হ্যাঁ, বসে বসে খালি কম্পেয়ার করো। হ্যাঁ, আমি কি হতে পারতাম, কে কি হয়ে গেছে, কার মা কাকে কি বানাই ফেলছে, বসে বসে এগুলাই পারবি রে। তো আমার মধ্যে যখন নিজের আয়নাটা দেখিস, তখন আবার সেটা মানতে পারিস না, তেরে ফুরে আসিস। যেগুলো আমাকে করতে না করিস, সেগুলো আবার বসে বসে নিজে করিস। কই, নিজের ভিতরে তো শুধরানোর কিছুই দেখি না, আবার এগুলো বলে আমি নাকি শাসন করি। তোর মতো একটা বেয়াদব বেয়ারাকে শাসন। হ্যাঁ, চাঁদপুর আসা যাবে না, কতবার চাঁদপুর আসা যাবে না। এমনকি অর্থ হওয়ার পর, যখন অর্থের সাথে পেট খারাপ নিয়ে ঝামেলা করে আসে, তারপরেও যখন পোষ্য কুকুরকে দিয়ে একটা সামহাউ মিনিমাইজেশন করে মানুষকে দেখাতে চাইছিল, তারপরেও যখন আসতে বলছি যোগাযোগ করতো, কিছুদিন আবার ভালো ছিল, যোগাযোগ করতো, আসে নাই। আসলে যদি আবার আমার ছেলেকে রেখে আমাকে হেল্প করে ফেলে, আমার যদি হেল্প হয়ে যায়, বলতো তো। আমি যখন বলতাম যে তোমার যখন বাচ্চা হয়েছিল তুমি চাকরি ছেড়ে দিয়েছিলা, তো তুমি কাজের লোক না, আমার কাজের লোক আমি বের করছি, আমি ম্যানেজ করছি, পারলে তোরটা তুই বের কর। এমনকি মিথিকে যদি আমি আমার কিছু কারণবশত আমার কাছে আনতে চাইছি, মিথিকে পর্যন্ত আসতে দেয়, মানে আমাকে টোটালি আমাকে কারোর হেল্প নিতে দিবে না। আমার বাচ্চা আমাকে একাই পালতে হবে। যে এবার যেমন সেকেন্ড প্রেগনেন্সির ক্ষেত্রে তার কথার বাইরে গিয়ে কেন আমি বাঁচি না, তার জন্য কিন্তু এত কিছু করলো। মানুষকে বলবে আমার জন্য নাকি অ্যাব্রোডের কি করতেছিল দেখে না করছিল, যা মিথ্যা কথা। অ্যাব্রোডের কোনো কিছু হয় নাই, অ্যাব্রোড যাওয়া এত সহজ। যতই আপনি অ্যাডভোকেট ধরেন, একটা লিমিটেড একটা টাইম তো লাগে। তাছাড়া অ্যাব্রোড যাওয়ার ব্যাপারে যে ওই আঙ্কেলের সাথে যোগাযোগ হচ্ছিল, তার সাথে সাথেই আমি কনসিভ করি, নাকি প্রায় 6-7 মাস পর এই কনসিভের ব্যাপারটা ঘটে। তখনও পর্যন্ত তো কিছুই হয় নাই, কিন্তু সেটাকে ইস্যু করে সে আমাকে প্রেগনেন্সি টার্মিনেট করতে বলছিল। হ্যাঁ, একদম ফার্স্ট স্টেজ, ওষুধ খেলেই হয়ে যায়। জানিস কতদূর জানিস? এমনকি আমি এটাও বলছি যে আমার ফার্স্ট আলট্রাসাউন্ডে আমার হিসাব মতে যতটুকু আমার মানে আসতেছিল সময়ের হিসাব, সেটা আলট্রাতে তার চেয়ে বেশি দেখাচ্ছিল। তার মানে আমি যদি ওই মুহূর্তে ফার্মেসি মেডিসিনটা খেতাম, আলটিমেটলি আমাকে হসপিটালাইজড হয়ে ডিএনসি করতে হতো, বা কোনো না কোনো একটা কমপ্লিকেশন, জটিলতার ভিতর দিয়ে আমাকে যেতে হতো। আর যে ডাইনির দাঁতের যে দাঁতের বিষে তো পুরো প্রেগনেন্সিটাই শেষ। মানে আমি যে একটা প্রেগনেন্সি ফুল টার্ম ক্যারি করে একটা আত্মতৃপ্তি, একটা স্যাটিসফ্যাকশন নিয়ে একটা বাচ্চাকে পৃথিবীর আলো দেখাবো, সেই দাঁতের বিষের কারণে সেটা তো হয় নাই। উল্টা আমার বাচ্চার দুনিয়ার আলো দেখা, আমার বাচ্চাকে, আমার নিষ্পাপ শিশু, নতুন একটা বেবিকে সে ওই টাকা বলে বাচ্চাটাকে পর্যন্ত মনে হচ্ছে যেন এই বাচ্চাটা মানে সে না বাঁচলেই বোধহয় বেশি খুশি হতো। সেরা ডাইনি আমার আর কোনো জন্মে এরকম ডাইনির পেট থেকে যেন না বেরোতে হয়। এমন ভাবে চাউর করে সবার কাছে বলে টাকার গপ্প, টাকা দিয়েছি আর কি চায়, থাকতে দিয়েছি, টাকা দিয়েছি। গোল্ড ডিগার, আমার বাপের অফিসের লোনের টাকা কিনা ফ্ল্যাট নিজের নামে করে ভোগ দখল করে তারপরে নিজে ডিসাইড করে কাকে কি করবে, কি দিবে না দিবে। তোর কাছে চেয়েছে কে? গোল্ড ডিগার, ফালতু ফাজিল মহিলা। আবার ওই যে আমার ওই আরেক কাকা সৌদিতে থাকতো, তার কাছে বলে বিপারিয়াল ফ্ল্যাটে ওঠে না কেন, যায় না কেন যাবো তোর লাভ টিউজটা খেতে? হ্যাঁ, ফ্ল্যাট কি তুই আমার নামে লিখে দিয়েছিলি যে যাবো? তোর সাথে আমার কথাই ছিল যেটা আমার সেখানে আমি যাবো। হ্যাঁ, দিবি করে তো খুব করেছে। আবার এগুলো বললে আমি এখন লোভী হয়ে যাই, কিন্তু লোকটা দেখিয়েছিল কে?
ফালতু ফাজিল মহিলা তবে কথা বলে যেন আমার বাপের ফ্ল্যাটে আমার কোনো অধিকারই নাই। আরে ভোগ দখল করছিস, নিয়েছিস, পোষ্য কুকুরের জন্য রেখেছিস, তাতে আমার কি? রাখ না। টাকার কথা এমনভাবে বলিস, হ্যাঁ তোর টাকা একদম আমার বাচ্চা শখে উঠে যাচ্ছে। হুম হুম তোর তোর এইসব কথার জন্যই তো আমার বাচ্চাটা পুরোপুরি এখনো সুস্থ হতে পারলো না, এখনো ফলো আপ চেক আপ এগুলো করাতে হচ্ছে। ডাইনি, আমার বাচ্চার পিছনে কি আমার কোনো টাকা খরচ হয় নাই? তোর 1 লাখ টাকা, তোর টাকা তো এখন আসেই নাই। যারা টাকা দিয়েছে তাদের কাছে আমি এখনো কৃতজ্ঞ, তাদের চরণে এখনো শত কোটি আমার প্রণাম। তুই টাকার হ্যাডম কি দেখাস? হ্যাঁ, টাকার গরম কি দেখাস? যেদিন টাকা ছাড়বি সেদিন কথা বলবি। যারা টাকা দিয়েছে তারা তখন পেশাতে আছে, তারা আমার সাথে যোগাযোগ করবে না তো, কারণ আমার সাথে যোগাযোগ রাখলে তো তোর আবার তোর সুতায় টান করে যাবে, তখন তারা তাদের টাকা ফিরে পাবে কিনা সেই বিষয়টা নিয়েই তো দোদুল্যমান অবস্থায় চলে যাবে। কিন্তু তাদেরও তো টাকা, প্রত্যেকের টাকাই প্রত্যেকের কষ্টের টাকা, এবং তুই সেটা তাদেরকে ম্যানেজ করে তুই নিয়েছিস। আমি তো সাহায্যেরই আবেদন করতে চেয়েছিলাম, এমনকি জনিকে লোন নিতে বলেছিস, জনিকে ফুসলেছিস যে লোন নেওয়ার ব্যবস্থা করো, দরকার পড়লে আমি সেটা কি করবো, চাঁদপুর থেকে লোন নেওয়ার ব্যবস্থা করো। এই নাকি সহযোগিতার নমুনা? উদয়দিনে সবার কাছে কি মহান সাজে? পাওয়ার, হ্যাঁ, সাত সাগরের ওপার থেকে আমাকে কি সহযোগিতা পাঠিয়েছে? পাওয়ার। কেয়ার পেশেন্ট নিজে কি বলো, ভুলে যাও তাই না? তুমি নিরাপত্তার ঘাটতি বোধ করছো। আরে নিরাপত্তার ঘাটতি তো আমি বোধ করছি তুই বাংলাদেশ আসলে। না জানি আমার ছেলেটাকে ঠাকার জন্য বিষ খাইয়ে মেরে দিস, না জানি আমার আরেকটা ছেলেকে জেলের ভাত খাওয়াস। ডাইনি।